আব্দুর রাজ্জাক এমন একজন ক্যারেক্টার ছিলেন যিনি ভারতবর্ষে আসতে চাননি, কিন্তু তাকে জোর করে পাঠানো হয়েছিল। তারপরে ভারতবর্ষে এসে তিনি অবাক হয়ে যান যে ভারতবর্ষে এরকম এরকম শহর রয়েছে, যেটা তিনি পৃথিবীতে আর কোথাও দেখেননি। এবং তার যে বিখ্যাত গ্রন্থ, সেখানে সেটির তিনি উল্লেখ করেছেন যে ভারতবর্ষে একটি শহর রয়েছে যেটা দেখতে মনে হয় না যে এটা পৃথিবীর কোনো অংশ। তবে আমরা আজকে আব্দুর রাজ্জাক এই যে ক্যারেক্টারটি ভালো মতো জানবো। আমরা এর আগেও আল বিরুনি, মার্কো পোলো এবং ইবন বতুতার নামে জেনেছি, তাদের ভ্রমণ কাহিনী শুনেছি। আজকের ক্যারেক্টার হলো আব্দুর রাজ্জাক, যিনি এসেছিলেন কোথা থেকে? পারস্য থেকে। পারস্য মানে এখন যেটা ইরান এবং আফগানিস্তান হয়ে গেছে সেটার কথা বলা হয়েছে। ওকে, পারস্য তো এখন কোনো দেশ নেই, কিন্তু ইরান এবং আফগানিস্তান হলো পারস্য, সেই কালে জানা হতো তাদেরকে। ওকে, সেখানকার একজন রাজা ছিলেন, তিনি কিন্তু আব্দুর রাজ্জাককে নিজের একজন মন্ত্রী বা কাজী হিসেবে নিয়োগ করেছিলেন। সে সব কিছু জানবো। চলো প্রথমে কিছু ভূমিকা দিয়ে শুরু করি। এখানে প্রথমে আমরা একটি ঐতিহাসিকের বিশেষজ্ঞর নাম জেনে যাচ্ছি, কে এম আশরাফ। তিনি বলেছিলেন ইবন বতুতার মতো পর্যটকরা যখন ভারতে এসেছিল, তাদের গ্রন্থ মানে রিহলা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আব্দুর রাজ্জাক তিনি যখন দক্ষিণ ভারতে যান, তার গ্রন্থ থেকেও আমরা অনেক ডিটেলে রাজ পরিবারের ব্যাপারে জানতে পারি। ঠিক আছে, তোমাদের যদি আরও কিছু জানা থাকে এই নোটটি ভালো মতো পড়ে নাও, এটা অত বেশি ইম্পর্টেন্ট নয়। এরপরে আমরা আসছি ইতিহাসের সেই আব্দুর রাজ্জাকের এখানে ভূমিকাতে। আব্দুর রাজ্জাক একজন এমন পর্যটক ছিলেন যিনি পঞ্চদশ শতকে ভারতে এসেছিলেন। পঞ্চদশ শতক মানে হচ্ছে কি, যেটা 1500 গিয়ে শেষ হচ্ছে। পঞ্চ মানে কি বলো? পঞ্চ মানে 5, আর 10 মানে তো পঞ্চদশ মানে 15। 5 10 কত? 15। তবে পঞ্চদশ শতকে তিনি এসেছিলেন। 1400 থেকে 1500 হচ্ছে পঞ্চদশ শতক, মনে রাখতে হবে। তাহলে যদি আমি বলি যে বলো চতুর্দশ শতক কত? চতুর্দশ মানে কি 4 আর 10 14। তো চতুর্দশ শতক যেখানে শেষ হচ্ছে 1301 থেকে 1400 হচ্ছে চতুর্দশ শতক। কিন্তু আব্দুর রাজ্জাক কখন এসেছিলেন? রাজ্জাক 1400 থেকে 1500 সালের মধ্যে। ওকে, এরপরে আমরা জেনে নিই যে তিনি এসেছিলেন কেন এবং তিনি কেই বা ছিলেন, কোথায় জন্ম হয়েছিল, নাম কি তার? কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক ইবনে ইসাক সমরকান্দি, এটা ছিল তার পুরো নাম। তোমাদের যাদের যাদের নোট বই খোলা আছে, মানে তোমরা খাতা খুলে রেখেছো, তোমরা অবশ্যই এই নামটি লিখে নিও, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এ কিন্তু আসতে পারে। এরপরে তার জন্ম হয়েছিল 7 নভেম্বর 1413 খ্রিস্টাব্দ পারস্যের হিরাট শহরে, যেটা এখন বর্তমান আফগানিস্তানে পড়ে, সেখানে তার জন্ম হয়েছিল। পিতার নাম ছিল জালালউদ্দিন ইসাক। তাহলে এই যে তার নামে ইসাক কথাটা এসেছে, ইসাকটা কোথা থেকে এসেছে? তার পিতার নাম থেকে। ওকে, তিনি পারস্যের যে সম্রাট ছিলেন, তখনকার পারস্য একটি বড় রাষ্ট্র ছিল, সেখানকার সম্রাট ছিলেন কে? দেখে নাও, মির্জা শাহরুখ। ভালো মতো নামটা দেখে নাও, মির্জা শাহরুখ। তখন মির্জা শাহরুখের তিনি কাজী ছিলেন। কাজী মানে কি? কাজী মানে হচ্ছে যিনি আইনত ব্যবস্থা সামলান এবং যিনি রাজাকে পরামর্শ দেন। তাহলে এই যে আব্দুর রাজ্জাকের বাবা জালালউদ্দিন ইসাক, তিনি সেখানকার সম্রাট, পারস্যের সম্রাটের নিজস্ব কাজী ছিলেন। তারপরে তার বাবার, এই যে আব্দুর রাজ্জাকের বাবার দেহকাল হয়ে গেল, মানে মারা গেল। ঠিক আছে, তার 1437 খ্রিস্টাব্দ, এই যে 1437 খ্রিস্টাব্দে তার বাবা মারা গেল। তখন আব্দুর রাজ্জাককে বলা হলো যে তোমার বাবা খুবই একজন ভালো নামী কাজী ছিলেন আমার, তাহলে তোমার বাবার বদলে তুমি আজকের থেকে আমার কাজী হয়ে যাও। এটা কে বলল? সেই সম্রাট মির্জা শাহরুখ। তিনি বললেন যে আজ থেকে তোমার পিতা যেহেতু মারা গেল, জালালউদ্দিন ইসাক মারা গেল, তো তুমি আব্দুর রাজ্জাক, তুমি হচ্ছে আমার আজকের থেকে কাজী। এবার তার কাজ কি ছিল? তার কাজ ছিল যে রাজ্যের মধ্যে যেই যেই সমস্যাগুলি হচ্ছে সেগুলো সমাধান করা, এবং পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে, ধরে নাও কোনো দেশ আছে, সেখানে কোনো সন্দেশ পাঠানো, এগুলো ঠিক আছে, কোনো চিঠি পাঠানো, এগুলো। তো একদিন কি হলো, মির্জা শাহরুখ শুনতে পেলেন ভারতবর্ষের ব্যাপারে। ভারতবর্ষে নাকি খুবই বেশি পরিমাণে সোনা গয়না, মুক্তা, তারপরে মশলা, যেগুলো মশলা টাইপের কাপড়, এগুলো পাওয়া যায়। তারপর তিনি ভাবলেন, মির্জা শাহরুখ, যে আমি কাউকে পাঠাতে হবে সেই ভারতবর্ষে, কারণ এই ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আমাকে বাড়াতে হবে। এই রাজা এটি ভাবলেন। তারপর আর কি, তিনি আব্দুর রাজ্জাক, এই যে আমাদের ক্যারেক্টার,
তাকে বললেন যে যাও তুমি ভারতবর্ষের দক্ষিণ ভারতে যাও, যেখানে রাজাগুলোকে জামোরিন বলা হয়, মানে কালিকট বন্দর বা দক্ষিণ ভারতের সেই আশেপাশের রাজাগুলোকে বলা হতো জামোরিন। সেই জামোরিন এলাকাতে তুমি যাও, ঠিক আছে? সেই রাজাগুলোর নাম কি ছিল? জামোরিন। আর এলাকার নাম কি ছিল? এলাকার নাম ছিল মালাবার অঞ্চল। বন্দরটির নাম কি ছিল? কালিকট বন্দর। সেই কালিকট বন্দরে গিয়ে তুমি রাজার সঙ্গে দেখা করো, রাজাকে গিয়ে বলো যে তোমাকে সম্রাট পাঠিয়েছে মির্জা শাহরুখ এবং তার সঙ্গে আমি বাণিজ্য করতে চাই, ঠিক আছে? তো কি হয়েছিল, এই যে আমাদের যে ক্যারেক্টারটা আছে আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু ইচ্ছুক ছিলেন না, জানো, সেই সমুদ্র যাত্রায় একদম ইচ্ছুক ছিলেন না। কারণ কি হয়েছিল, কিছুদিন আগেই একটা যাত্রাতে আব্দুর রাজ্জাক নিজের ভাইকে সমুদ্র যাত্রায় হারিয়ে ফেলেছিলেন। সমুদ্র যাত্রায় তার ভাইয়ের মৃত্যু হয়ে যায়, তার জন্য তার একদমই ইচ্ছা ছিল না। কিন্তু এই যে আমাদের মির্জা শাহরুখ, তার তো এটা আদেশ ছিল যে রাজ্জাক তোমাকে যেতেই হবে। তো আব্দুর রাজ্জাক কিন্তু আমাদের রাজাকে মানা করতে পারলেন না, আর ভারতের পথে তাকে যেতেই হবে, এটা ডিসাইড হলো। তাহলে ভারতবর্ষে তিনি কবে এসেছিলেন একটু শর্টকাটে দেখে নাও। 1442 সালে তিনি এসেছিলেন, আর তিনি ভারতবর্ষ থেকে ফিরেছিলেন 1444-এ। বোঝাই যাচ্ছে লোকটা মাত্র 2 বছর থেকেই বাড়ি ফিরে গেছিল, যেখানে অন্যান্য যত পর্যটক দেখি যারা কেউ 16 সাল কেউ 20 সাল ছিল, সেখানে ইনি মাত্র 2 বছর থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলেন। তার মানে তার একদম ভ্রমণের ইচ্ছাই ছিল না, ঠিক আছে? আব্দুর রাজ্জাক 2 বছর ভারতে থেকেছিলেন। এবার তোমরা দেখে নাও যাত্রাটা কেমন ছিল। প্রথমে আমি ভালো মতো এটা ম্যাপের মধ্যে দেখাই, ম্যাপ আছে, ইয়েস। এই যে হিরাট শহর, কোথায় জন্ম হয়েছিল তার? হিরাট শহর পারস্যের, ঠিক আছে? সেখান থেকে তিনি আসলেন কুহিস্তান। যেহেতু এখানে উট দিয়ে আসতে হলো, ঘোড়া দিয়ে, এখানে কুহিস্তানে পৌঁছালেন। তারপরে কিরমান বলে একটা জায়গাতে পৌঁছালেন। তারপরে পৌঁছালেন সেই বিখ্যাত হরমুজ বন্দরে, যেটা আজকাল খুবই বিখ্যাত, কারণ ইরান এবং সেই বলতে গেলে ইসরায়েলের যুদ্ধ চলছে, আমেরিকাও সেখানে আছে। তো ইরান কি করছে, এই জায়গাটাকে বন্ধ করে রেখে দিয়েছে যাতে কোনো শিপ না যেতে পারে। এবার কীভাবে বন্ধ করেছে, এখানে অনেকগুলো বোম লিখে দিয়েছে, জলের নিচে যেগুলো বোম হয়, যদি কোনো জাহাজ যায়, যেই জাহাজ যদি একটু ধাক্কা লাগে বোম ফেটে গিয়ে জাহাজ ডুবে যাবে। তো এদিক দিয়ে ইরান বন্ধ করে রেখেছে। যাই হোক, এখন আমরা ইতিহাসে আসি। তো আব্দুর রাজ্জাক হরমুজ বন্দরে আসলেন, এখান থেকে নৌকো ধরলেন। নৌকো ধরে তিনি ধীরে 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 এই পথে চলতে লাগলেন। কিন্তু এই এরিয়াটা কোন এরিয়া বলো? এই এরিয়াটা হচ্ছে আরব অঞ্চল। আরব, সৌদি আরবের নাম শুনছো? এখানে খুবই গরম জলটা, ঠিক আছে? সূর্যের আলো একদম তীক্ষ্ণভাবে পড়ে। তো এখানে তার গরমে খুবই শরীর অসুস্থ হয়ে গেল। তবুও 18 দিনের যাত্রা করে তিনি পৌঁছে গেলেন কালিকট বন্দরে। তাহলে তিনি রওনা হয়েছিলেন কোথা থেকে? হিরাট শহর থেকে। আর হিরাট শহর থেকে তিনি পৌঁছেছিলেন হরমুজ বন্দর, হরমুজ বন্দর থেকে তিনি পৌঁছেছিলেন কালিকট বন্দরে। ওকে, এবার কালিকট বন্দরে পৌঁছানোর পর কি হলো দেখি। তিনি তার গ্রন্থ নিয়ে আমরা একটু পরে কথা বলছি, কালিকট বন্দরটা আগে দেখে নিই। ওকে, কালিকট বন্দরে যখন তিনি আসলেন, তিনি দেখলেন কালিকট বন্দরটি অত্যন্ত ব্যস্ত এবং নিরাপদ একটি বন্দর। মানে এখানে লোকজন একদম দৌড়াদৌড়ি করছে, এত বেশি ব্যবসা বাণিজ্য হচ্ছে। সেখানে কোন কোন মানুষদের দেখা গেল? মক্কা মানে সৌদি আরবের লোক, আবসানিয়া, তারপরে চীন, আরব, পর্তুগাল, এই দেশ থেকে বণিক দেখা গেল কালিকট বন্দরে। এটা আমরা আগেও পড়েছি যখন আমরা মার্কো পোলো এইসব পড়েছি, তাই না? বিদেশি বণিকদের পণ্য নিরাপদে ওঠানো নামানোর জন্য বিখ্যাত, সেখানে দায়িত্ববান, সেখানে বলতে গেলে কাজ করার মতো অনেকজন ছিল। তো কালিকট বন্দরে সেখানে কিন্তু মালবাহী সেই কর্মচারীদের কোনো অভাব ছিল না। কোনো একটি জাহাজ আসলো, জাহাজ থেকে জিনিসপত্র নামানোর জন্য দক্ষিণ ভারতে অনেক কর্মচারী ছিল। তার সঙ্গে কি দেখলো, সেখানে মুসলিম বসতিও রয়েছে কালিকট বন্দরে। ওকে, আব্দুর রাজ্জাক তাহলে প্রথমে কালিকট বন্দরে আসলেন। তারপরে কি হলো, তিনি জানতে পারলেন সামুদ্রিক নিরাপত্তা কিন্তু অতটা ভালো ছিল না ভারতবর্ষে আশেপাশে। সেখানে খুবই জলদস্যু ছিল বা ডাকাত ছিল, যেগুলো অন্যান্য সব নাবিকদেরকে অ্যাটাক করতো, কিন্তু চীনকে কেউ অ্যাটাক করতো না। চীনদের তার জন্য বলা হতো চিনি বাচ্চাগান, ঠিক আছে? কেন? কারণ এরা না খুবই সাহসী ছিল। চীনের নাবিকদের কি বলা হতো? চিনি বাচ্চাগান। এবং তাদেরকে খুবই সাহসী মানা হতো। এবং জলদস্যুরা যখন দেখতো যে চীনের জাহাজ, তখন তারা সাহস পেত না অ্যাটাক করার, কারণ হয়তো চীনের খুব পাওয়ার ছিল, ঠিক আছে? এবং হয়তো চীনের সঙ্গে ডাকাতদের সম্পর্কটাও একটু বলতে গেলে রেষারেষির ভাব ছিল, সহজে তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে যেত না।
তিনি যখন কালিকট বন্দরে আসলেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের তিনি দেখলেন যে তারা রঙের দিক থেকে দেখতে গেলে কিন্তু একটু কালো ধরনের, মানে দক্ষিণ ভারতের লোকদের দেখলেন যে তারা বর্ণ হিসেবে দেখলে তাদের গায়ের রং একটু কালো। তারা কি পরতো? একই পোশাক সবাই পরতো। এই যে এখানে কোমর থেকে ধুতি পরতো, তারা ধুতি বা লঙ্গোট, যেটাকে এখানে আমাদের আব্দুর রাজাক বলেছেন লঙ্গোট। লঙ্গোট না, ধুতিটাকে ভাঁজ করে তারা পরতো হাঁটুর উপর অবধি, ঠিক আছে, লঙ্গোটা যেটাকে বলা হয়েছে। ওকে, তাহলে মনে রাখতে হবে কালিকট বন্দরের আশেপাশের সেই অধিবাসী অঞ্চলের লোকেদের নাম কি ছিল? সেটা ছিল জামোরিন, মানে রাজাকে জামোরিন বলতো এবং তার সাধারণ মানুষগুলোকে বলা হতো জামোরিনের সাধারণ সেই প্রজাগণ। ওকে, এবার এখানে সমাজের মধ্যে ব্রাহ্মণ দেখা যেত, যোগী দেখা যেত এবং তারা মূর্তি পূজাকে বেশি প্রাধান্যতা দিত, মানে তখন দক্ষিণ ভারতে মূর্তি পূজা চলতো। এর সঙ্গে কি তখন দেখলেন যে বিদেশি বণিকরাও কালিকট বন্দরে আসতো এবং বিদেশি বণিকদের মধ্যে ওই যে আরবদের মতো কাপড় পরে মানুষজন ঘুরে বেড়াতো, ঠিক আছে, আরবদের মতো কাপড় পরে বিদেশি বণিকরা ঘুরে বেড়াতো। আর সেখানকার মুসলিমরা কেদা দুরস্ত, আদব কায়দা এসব মেনে চলতো, মানে মুসলিম ধর্মের যে ধর্ম নির্দেশনাগুলি রয়েছে সেরকম কাপড় চোপড় পরে টুপি পরে তারা ঘুরে বেড়াতো। এরপরে কি কালিকট বন্দরের সমাজ কেমন ছিল? কালিকট বন্দরে যখন আসলো দেখলো অধিবাসীদের, ওই যে বললাম গায়ের রং কালো ছিল, সব এগুলো বোঝালাম যে মূর্তি পূজা হতো, ব্রাহ্মণ যোগে এগুলো। তারপর পোশাক দেখে অবাক হলেন যে পোশাক, মানুষের গায়ে কোনো পোশাক নেই, মানুষ ধুতি পরে রয়েছে, আমি ছেলেদের কথা বলছি। তারপরে রাজা থেকে ভিখারি সবারই পোশাক প্রায় একই ছিল, সবাই লঙ্গোট বা ওই ধুতি পরতো। তারপর তলোয়ার থাকতো, ঢাল থাকতো মানুষদের হাতে, মানে বেশিরভাগ সেখানে যোদ্ধা টাইপের লোক দেখা যেত। এক হাতে থাকতো কি ঢাল, এক হাতে থাকতো তলোয়ার। তারপর সেখানে মুসলিমদেরও দেখা যেত আরবদের মতো, তারা দামি কাপড় পরে ঘুরে বেড়াতো এবং মুসলিম ধর্ম পালন করে চলতো এবং মুসলিমদের জন্য পৃথক সুরক্ষিত বসতি এবং সুন্দর মসজিদও ছিল, মানে মুসলিমরা সেখানে খুব শান্তিতে বসবাসও করতো। এরপরে সামরির দরবারে তিনি গেলেন, যেটা কাজ করতে এসেছিলেন, মেন কার সঙ্গে দেখা করতে এসেছিলেন? সামরি, মানে জামোরিন সেই রাজার সঙ্গে। জামোরিন যা, সামরিও তা, মানে রাজাকে সামরিও বলা হতো, জামোরিনও বলা হতো। তো জামোরিন রাজার সঙ্গে তিনি দেখা করলেন এবং বললেন যে রাজা মহাশয়, আমি সেই বিখ্যাত সম্রাট শেখ শাহরুখের, মির্জা শাহরুখের প্রতিনিধি হিসেবে এসেছি, আর আপনার সঙ্গে রাজা মশাই ট্রেড করতে চান, বিশেষ বাণিজ্য করতে চান, তাহলে আপনি একদিন আমাদের রাজদরবারে অবশ্যই আসুন। তিনি যখন রাজদরবারে গেলেন দেখলেন রাজার দরবারে প্রায় 2-3 হাজার হিন্দু সেখানে মানুষ রয়েছে, আর সঙ্গে কিছু মুসলিম প্রধানও সেখানে ছিলেন। তিনি মির্জা শাহরুখের যে পত্রটা ছিল এই রাজার জন্য, মানে সেই পারস্যের রাজা এই রাজার জন্য চিঠি পাঠিয়েছিল, সেটা খুলে আমাদের আব্দুর রাজাক পড়লেন যে প্রথমেই রাজা আপনাকে প্রণাম জানাচ্ছেন, আপনার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন, এগুলো পড়লো, ঠিক আছে। উপহার হিসেবে কি নিয়ে এসেছিলেন? ঘোড়া নিয়ে এসেছিলেন আমাদের এই রাজার জন্য, ঠিক আছে। সোনার তৈরি পোশাক নিয়ে এসেছিলেন এই রাজার জন্য, আর নওরজি টুপি, মানে সেই পারস্যের এক ধরনের টুপি এই রাজার জন্য তিনি নিয়ে এসেছিলেন, আব্দুর রাজাক রাজার জন্য নিয়ে এসেছিলেন। তিনি এখানে এসে একটা জিনিস দেখতে পারলেন যে এখানে নিয়মটা কেমন যেন উল্টো টাইপের নিয়ম, মানে রাজার ছেলে রাজা হবে না, রাজার বোন যদি থাকে বোনের ছেলে বা ভাগ্নে যাকে বলা হয় সে রাজা হবে, পরবর্তী রাজা তাহলে কি হবে? ভাগ্নে হবে, নিজের ছেলে কখনোই রাজা হবে না। বিজয়নগরে তারপরে তার ডাক পড়লো। এবার বিজয়নগর, এই যে কালিকট বন্দর আছে না, কালিকট বন্দর কিন্তু অতটা বড় অঞ্চল নয়। বিজয়নগর হচ্ছে তখনকার দিনে দক্ষিণ ভারতের সব থেকে বড় অঞ্চল। তো এই যে তিনি যখন কালিকটে ছিলেন তখন তার ডাক পড়লো যে বিজয়নগরে আসুন। বিজয়নগরে তখন আলাদা রাজা ছিল, সেই রাজাটির নামও আমি বলবো এবং সেখানে গিয়ে তিনি কি অনুভব করলেন সেটিও বলবো। তো কালিকট বন্দর থেকে তিনি বিজয়নগরের প্রতি, তাকে তো যেতেই হবে, কারণ ভারতবর্ষের একজন বিখ্যাত এবং মহান রাজার ডাক পড়েছে, এটিকে মানা করা যাবে না। তো কি হলো, রাজা কালিকটে যখন 5-6 মাস তার কাটানো হয়ে গেল, এই 2 বছর থেকেছিলেন, তো 2 বছরের মধ্যে কালিকটে কয়দিন থাকলেন? এটা কালিকট নয়, উপরেরটা, ঠিক আছে। কালিকটে কয়দিন থাকলেন? 5-6 মাস থাকলেন, ঠিক না? সেই 5-6 মাস থাকার পরে তিনি তারপরে চলে আসলেন ম্যাঙ্গালোরে। ম্যাঙ্গালোর মানে হচ্ছে এই একটু নিচের ব্যাঙ্গালোর টাইপের, ওইখান থেকে এসেছে ম্যাঙ্গালোর।
সেই ম্যাঙ্গালোর থেকে তিনি পায়ে হেঁটে চলে গেলেন হাম্পি বা বিজয়নগরে। ওকে, তো রাজার জন্য তিনি পায়ে হেঁটে ম্যাঙ্গালোর থেকে পৌঁছে গেলেন কোথায়? বিজয়নগরে পৌঁছে গেলেন। এরপরে তিনি যখন বিজয়নগরে পৌঁছলেন, তিনি রাজার নাম দেখতে পারলেন, দ্বিতীয় দেবরায়। রাজার নাম কি ছিল? দ্বিতীয় দেবরায়। তাহলে বিজয়নগরে যখন তিনি পৌঁছলেন, তিনি রাজাকে না 3বার নিচু ঝুঁকে 3বার প্রণাম করলেন। দ্বিতীয় দেবরায়কে আব্দুর রাজ্জাক 3বার ঝুঁকে প্রণাম করলেন। ওকে, প্রণাম করার পর রাজার সামনে তিনি যখন উপস্থিত হলেন, তিনি দেখলেন রাজার যে রাজদরবারটি 40টি স্তম্ভে দাঁড়িয়ে আছে, একটি বিশাল ঘর যেটা 40টি পিলার রয়েছে। আমাদের একটা ঘরের মধ্যে 4টি পিলার থাকে, রাজদরবারটা সেটা 40টি পিলার ছিল। তার মানে ভাবো কত বড় সেই মানে ঘরটি ছিল, রাজদরবারটি। রাজার বর্ণনা, রাজা দেখতে লম্বা এবং দেখতে অনেক সুন্দর চেহারা ছিল, গায়ের রং জলপাইয়ের মতো। গায়ের রংটা ছিল একটু বলতে গেলে কালো বা একটু মানে যেটাকে আমরা বলি কৃষ্ণবর্ণ বলা যায় না, সেটাকে বলি কি বলি, যে ইন্ডিয়ান স্কিন যেটাকে বলা হয়, না কালো না ফর্সা, ঠিক আছে? তো এরকম এরকম সে গিয়ে দেখতে পারলো। এর সাথে কি হলো, সে রাজাকে কি কি দিল? রাজাকে তিনি 2টি ভেড়া, 4 জোড়া মুরগি, 5 মণ চাল, 1 মণ মাখন ও 1 মণ চিনি আর 1 থলি স্বর্ণ মুদ্রা, এগুলো উপহার হিসেবে দিলেন। তারপরে 20টি মিতকল স্বর্ণ মুদ্রা, 300টি মুদ্রার 3টি থলি, এগুলো রাজাকে দিলেন। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট নয়, রাজাগুলির নাম ইম্পর্টেন্ট এবং সেই নগরগুলির নামগুলো ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট যে বিজয়নগরের যে রাজদরবারটা ছিল সেটা 7টা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। 7টি দেওয়াল, ভাবো। প্রথম দেওয়াল গোল গোল করেছিল, হ্যাঁ, দেওয়ালগুলো প্রথম দেওয়াল, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আরেকটি দেওয়াল ছিল এখানে বাদ পড়ে গেছে। 7টি দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোতে শুধুমাত্র চাষাবাস হতো, ঠিক আছে, চাষাবাদ হতো, এগুলোতে খুব বেশি কৃষিকাজ হতো। তারপরে বাড়িঘর ছিল, ঠিক আছে। আস্তে আস্তে যত ভিতরে যাবে তখন দেখবে যে এখানে রাজদরবার আছে, ভিতরে একদম মাঝখানে রাজা থাকতো। আর রাজার বেরোনোর জন্য সোজা পথ ছিল, এরকম না যে তাকে গোল গোল ঘুরতে হবে। যেদিক দিয়ে ইচ্ছা সে সোজা পথে বেরোতে পারবে, সেগুলোতে কেউ বাধা দিতে পারবে না। ওকে, তো এরকম একটা জিনিস ছিল। আর এরপরে আসছি আমরা, সাম্রাজ্য কেমন ছিল বিজয়নগরের? বিজয়নগরের সাম্রাজ্য বলা চলে এই যে পশ্চিমবঙ্গের সাইডটা, এই অঞ্চল থেকে জুড়ে এরকম পুরো অঞ্চলটাই তার ছিল, ঠিক আছে। বিজয়নগরের অঞ্চলটা পুরোপুরি ছিল, মানে রাজার প্রভাবটা কত দূর অব্দি ছিল। বিজয়নগর অ্যাকচুয়ালি তো এখানে ছিল, কিন্তু রাজার পাওয়ার ছিল এত অঞ্চলে। ওকে, এমনকি শ্রীলঙ্কা অব্দিও নাকি তার পাওয়ার ছিল। রাজার কাছে ছিল 11 লক্ষ সৈন্যবাহিনী। রাজার কাছে তাহলে কত সৈন্যবাহিনী? 11 লক্ষ। তখনকার দিনে 11 লক্ষ সৈন্যবাহিনী ইজ হিউজ। ওকে, আর সেখানে রাজার কক্ষটি দেখলেন 40টি, সেখানে পিলার রয়েছে। তারপর রাজার কাছে অনেকগুলো কাগজপত্র ছিল, রাজার কড়া নিরাপত্তা ছিল, অনেক প্রহরী রাজাকে সুরক্ষা দিত। রাজপ্রাসাদ নদী থেকে একটু দূরে ছিল, ঠিক আছে, মানে ওই যে 7টা দেওয়াল, 7টা দেওয়ালের পরে হয়তো নদী আছে, কিন্তু ভেতরে কোনো নদী ছিল না। আর পাথর কাটার নালা দিয়ে উঁচু এলাকায় জল সরবরাহের চমৎকার ব্যবস্থা ছিল। বলতে গেলে মাঝখানে রাজদরবার, সে যে এরিয়াটা বিজয়নগর, সেখানে ভিতরে ড্রেন টাইপের ছিল, ড্রেন বলা চলে না, সেগুলো নদী টাইপের ছিল, ছোট ছোট, যেখানে মানুষ গিয়ে তাদের সময় কাটাতে পারবে অথবা সেখান থেকে জল পান করতে পারবে। পরিষ্কার নদী থাকতো তখন, মানুষ সেই নদীতে কিন্তু কোনো আবর্জনা এসব ফেলতো না। এবার তাহলে আমরা দেখলাম যে 2টো ভাগ তাদের ছিল। রাজার দেখো, রাজার তখন 700 রানী ছিল ও উপপত্নী ছিল, মানে 700টি রানী ও রানীর মতোই আরও উপপত্নী ছিল। ওকে, আর সুন্দরী মহিলাগুলোকে রাজা কিন্তু পিতার মতো আদর যত্ন করে তাদের সুরক্ষা করতেন। এরকম না যে সুন্দর মহিলা দেখলেই কোনো অত্যাচার হবে, এইসব না, তিনি সবাইকে নিজের পিতার মতো সম্মান এবং সুরক্ষা দিতেন। এরপর কি দেওয়ানখানা বা শাসন বিভাগ, সেটা কেমন ছিল? তিনি রাজা সবসময় একটা উঁচু সিংহাসনে বসতেন, সব থেকে উঁচু সিংহাসন। যদি প্রজারা মানে মন্ত্রী ওরা নিচে থাকে, রাজা অনেক উঁচুতে বসতেন, টু শো পাওয়ার অ্যান্ড অথরিটি। ওকে, আর রাজাকে কিন্তু কোনোভাবেই তুমি প্রতিবাদ করতে পারবে না, রাজা ছিল সর্ব পাওয়ারফুল। ওকে, এই বিজয়নগরে সব থেকে বেশি কি পাওয়া যেত? সব থেকে বেশি পাওয়া যেত গোলাপ। বিজয়নগরে প্রতিটি মানুষ গোলাপের প্রতি আকৃষ্ট ছিল। ভাতের মতো মানে খাবারের মতো গোলাপটা সেখানে কমন ছিল। রাজপ্রাসাদের সামনে 4টি বাজার ছিল,
সবগুলোতেই টাটকা গোলাপ পাওয়া যেত। গোলাপ ছিল তাদের খাদ্যের মতোই অপরিহার্য, প্রতিদিন তাদের গোলাপ চাই, মানে সবসময় তাদের হয়তো হাতে গোলাপ থাকবে, পকেটে গোলাপ থাকবে, অথবা খাওয়ার যা স্থানে গোলাপ থাকবে, বাড়িতে গোলাপ থাকবে, এরকম। ওকে, তার সাথে কি ছিল, সেই দোকানগুলোতে মুক্তামণি, হিরে, চুনি, পান্না এগুলো খোলা বাজারে বিক্রি হতো। যেমন এখন বাজারে গেলে আলু, টমেটো, পেঁয়াজ এইভাবে খোলা ছড়ানো থাকে, যা ইচ্ছা উঠিয়ে নিয়ে নাও, সেরকম তখনকার দিনে হিরে, মুক্ত, চুনি, পান্না এগুলো সেগুলো একদম ফেলে রাখা হতো। তোমার যেটা পছন্দ হচ্ছে সেটা দাম দিয়ে কিনে নাও, সেরকম। কিন্তু তখন এগুলোর দাম ছিল না। গরিব ধনী সবাই সোনার কাপড় বলেছে, সোনার অলংকার পরতো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই কান, গলা ও আঙ্গুলে সোনার অলংকার পরতেন। এই না যে এখনকার দিনে যারা বড়লোক তাদেরই সোনা থাকবে, এরকম না, তখনকার দিনে সবাই পরতো। বিজয়নগরে কি কি জিনিসগুলো আসতো, আমদানি কি কি হতো, মানে বাইরের দেশ থেকে কি কি আসতো, আরব, চীন ও আফ্রিকা থেকে আসতো আরবের ঘোড়া, চীনার রেশম ও ভেলভেট, মানে চীনের রেশমের কাপড় আসতো, আর দামি পাথর আসতো আফ্রিকা থেকে। বিজয়নগর থেকে বাইরে কি কি পাঠানো হতো, পারস্য এবং ইউরোপে পাঠানো হতো চাল, লোহা, গন্ধক, গন্ধক বলতে গেলে সেন্ট, ওকে, আর সুস্বাদু মশলা, যেটা ভারতবর্ষ বিখ্যাত। ভারতবর্ষের মধ্যে অনেক সুস্বাদু মশলা পাওয়া যায়। বিজয়নগরের মধ্যে হাতিকে খুব মান্যতা দেওয়া হতো। হাতির উপরে যদি তুমি অত্যাচার করো বা হাতিকে মেরে দাও, তাহলে কি হবে, হাতির সেই পা দিয়েই তোমার মাথা কুচলে দেওয়া হবে, সেই মাথাটাকে পুরোপুরি একদম থেতলে দেওয়া হবে, এরকম একটা অপরাধ ছিল সেখানে, মানে শাস্তি ছিল। তো কেউ যদি হাতি নিজের ইচ্ছা হত্যা করতো, তাকে এরকম শাস্তি দেওয়া হতো। ওকে, আর হাতিগুলো আনা হতো কোথার থেকে, সে তখনকার শ্রীলঙ্কা থেকে আনা হতো। হাতিগুলোর নাম ছিল সিলন। হাতিগুলোকে তখন বলা হতো সিলন টাইপের হাতি। ওকে, আর যত বড় বড় হাতি সব কিন্তু রাজারা নিয়ে নিত, মানে এই যে আমাদের রাজার আমি নাম বললাম, সেই রাজা কিন্তু যত বড় হাতি আছে সব হাতিগুলোকে নিয়ে নিত। মুদ্রা ব্যবস্থা, তখন 3 ধরনের মুদ্রা ছিল সে বিজয়নগরে: স্বর্ণ মুদ্রা মানে সোনার মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং তাম্র মুদ্রা। তাম্র মুদ্রা বলতে গেলে তামার মুদ্রাগুলো, যেগুলো প্রতিদিনের কাজে ব্যবহৃত হতো, লাইক ধরে নাও চাল ডাল কেনাকাটিতে। এবং রৌপ্য মুদ্রা যেগুলো জমি কাপড় এগুলো কেনাতে ইউজ হতো। স্বর্ণ মুদ্রা বলতে গেলে অনেক দামি দামি যেগুলো জিনিস ইউজ করতে, কেনাকাটি করতে ইউজ হতো, যেমন জমি বলতে পারো বড় ধরনের। ওকে, তারপরে মুদ্রাগুলোর দাম কেমন ছিল, কেমন ডিভিশন ছিল, সেটা আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দিই। প্রথমে সব থেকে দামি ছিল বরাহা, ঠিক আছে। বরাহা ছিল একটা স্বর্ণ মুদ্র, ধরে নাও এটাকে 100। বরাহা কি, 100 টাকা ধরে নাও, 100 টাকা না, বরাহাকে ধরি আমরা 500 টাকা, ঠিক আছে, এখনকার দিনে 500-র সঙ্গে তুলনা করি। তো তার অর্ধেক ছিল পেরতাপ, ঠিক আছে, তার মানে 250 টাকা হচ্ছে তখনকার দিনে পেরতাপ। এটা দুটাই কিন্তু সোনার মুদ্রা ছিল। তারপরে পেরতাপের আবার 110% হচ্ছে ফেনম, তার মানে এই 110% মানে হচ্ছে 25 টাকা। 25 টাকাকে বলা হতো ফেনম। তার থেকে 1/6% মানে ধরে নাও 4 টাকার মতো, 4 টাকা ছিল, তাকে বলা হতো তর। এবং সব থেকে কম যেটা ছিল জিতাল, যেটা ধরে নাও 1 টাকার মতো, হ্যাঁ, তখন সেটাকে তাম্র মুদ্রা হিসেবে ইউজ করা হতো। তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম নিশ্চয়ই, তোমরা এটা নোট করে নিও। এরপরে তিনি আলবেরুনি বলছি, আব্দুর রাজ্জাক দেখলেন যে দক্ষিণ ভারতে অনেক ভালো ভালো মন্দির রয়েছে, বড় বড় মন্দির রয়েছে। ম্যাঙ্গালোরের মন্দির, পাহাড়ি মন্দির এবং শহরের অনেক মূল মন্দির, সেগুলো কেমন কেমন ছিল তোমরা এখানে দেখে নাও। ওকে, এরপরে আমরা আসছি যে তিনি বিজয়নগরে একটা উৎসব দেখেছিলেন, যে সেটা হচ্ছে মহানবমী, যেটাকে আমরা এখনকার দিনে দিওয়ালি বলে থাকি বা দুর্গাপুজো বলে থাকি, সেই ধরনের একটা, যেখানে আমাদের মা দুর্গা, কালী অথবা তারা তাদের পূজা হয়। তো তখনকার দিনেও মহানবমী এটা পালন করা হতো। এবং সেখানে আব্দুর রাজ্জাককে একজন অতিথি হিসেবে রেখেছিলেন সে বিখ্যাত রাজা, ঠিক আছে, রায়বর্মন। ওকে, তিনি দ্বিতীয় দেবরায় তিনি আমন্ত্রণ করেছিলেন এবং সকলেই সেখানে আসতে হতো। ওকে, সিংহাসনে তিনি রাজা বসে থাকতেন, যে সিংহাসন সব থেকে উপরে বসে আছে বলছিলাম যে আমি, ঠিক আছে। সমস্ত হাতিদের তাকে ডাকা হতো, 1000 হাতিকে ডাকা হতো এবং হাতিগুলোকে সিঁদুর পরানো হতো এবং হাতিরা সেখানে গর্জন করতো। তো হাতিগুলো খুবই মান্যতা দেওয়া হতো। মহানবমীর উৎসবে কি কি দেখতে পারবে, পুরস্কার বিতরণ হতো, হাতিদের মধ্যে প্রতিযোগিতা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবং এটা উৎসবটা 9 দিন ধরে চলতো, ঠিক আছে। আমি কিন্তু খুব ডিটেলে তোমাদেরকে পড়াচ্ছি, একটাও এমসিকিউ তোমাদের বাদ যাবে না যদি তুমি আমার সঙ্গে এভাবে ভালো মতো নোটবুক মানে
খাতায় লিখে লিখে যদি তুমি এটা করে নাও, বিশ্বাস করো সব থেকে ইজি ওয়েতে তোমাদের ইতিহাস পড়াটা আমি পড়াচ্ছি। যদি তোমার আমার কাছে ভালো মতো লাইভ ক্লাস নেওয়ার থাকে এবং যদি তোমার মনে হয় যে আমি এই নোটগুলো স্যারের কাছ থেকে প্রিমিয়াম নোটসগুলো পেতে চাই আর স্মার্ট নোট দেখে পড়তে চাই এরকম অ্যানিমেটেড নোট, তাহলে আমার SBR এডটেক অ্যাপটি ডাউনলোড করো আর নিয়ে নাও তার আলফা ইতিহাস ব্যাচটি মাত্র 149 টাকায়। সেখানে তুমি মক টেস্ট দিতে পারবে, এরকম স্মার্ট নোট দেখে পড়তে পারবে, সঙ্গে রেকর্ডেড ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবে আর ডাউনলোড করতে পারবে সেই প্রিমিয়াম নোটসগুলোকে, ঠিক আছে, যেখানে উত্তর দেওয়া থাকবে অপশনের সাথে এবং উত্তরটার ব্যাখ্যাটিও দেওয়া থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সম্রাটের সঙ্গে তার শেষ বিদায় হলো, সেই যে বিখ্যাত রাজা তার সঙ্গে শেষ দেখা করে তিনি কিন্তু তারপর দ্বিতীয় দেবরায়ের সঙ্গে শেষ দেখা করে তিনি কি করলেন, বললেন যে রাজার সঙ্গে আমাদের যে রাজা আছে যার নাম কি ছিল মির্জা শাহরুখ, তার সঙ্গে বন্ধুত্ব করুন এবং কোনোদিন অবশ্যই পারস্যে আসেন। তো এই পারস্যের নেওতা দেওয়ার পরে আব্দুর রাজ্জাক তারপরে চলে যান কোথায়, নিজের দেশে। নিজের দেশটি কোথায় ছিল, পারস্য হিরাট শহর। তাহলে আমরা দেখতে পাই যে 1443-এ তিনি বিজয়নগর থেকে বেরিয়ে পড়লেন, তারপরে ম্যাঙ্গালোরে আসলেন। ম্যাঙ্গালোরের কালাহাট নামে জায়গা থেকে তিনি চলে গেলেন মাস্কাট অবধি। মাস্কাট বলতে গেলে সেই হরমুজ বন্দর, হরমুজ বন্দরের কাছাকাছি তিনি পৌঁছলেন 1444-এ। তাহলে 1444-এর জানুয়ারিতে তিনি বাড়ি পৌঁছে গেলেন বলা চলে। শেষ পর্যন্ত কি দেখতে পাচ্ছি আমরা, তার রচিত গ্রন্থের নাম হচ্ছে মাতলাউস সাদাইন, ঠিক আছে, মাতলাউস সাদাইন। তাহলে আব্দুর রাজ্জাকের বিখ্যাত গ্রন্থের নাম মাতলাউস সাদাইন এবং সেটিতে দক্ষিণ ভারত ও ভারতীয় মহাসাগরের বাণিজ্যের অনেক কথা লেখা আছে। 1482 সালে আগস্ট মাসে তিনি হিরাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওকে, তবে আমি একটি কোশ্চেন করি তোমাদেরকে যে আব্দুর রাজ্জাক ভারতবর্ষে কতদিন ছিলেন বলতে পারবে? 2 বছর ছিলেন, ইয়েস। তবে তার যে এই বইটা ছিল মাতলাউস সাদাইন, ঠিক আছে, পুরো নামটা দেখে নাও, ওয়া মাজমা উল বাহরাইন, এটাতে 450টা পৃষ্ঠা ছিল, যার মধ্যে প্রায় 10% বলতে 45টা পেজে ভারতের ব্যাপারে লেখা ছিল। ওকে, তিনি পঞ্চদশ শতাব্দীতে এসেছিলেন, মানে হচ্ছে 1400 সাল থেকে 1500 সালের মধ্যে এসেছিলেন। আর কোন সালে এসেছিলেন এটাও জানি আমরা যে 1442 সালে এসেছিলেন। কততে ছাড়লেন? 1444-এ তিনি ভারত থেকে চলে গেলেন। কততে মারা গেছিলেন? 1448-এ। সমস্ত কিছু ভালো মতো বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আবার একটি দ্বিতীয় চ্যাপ্টার অথবা এরপরে আছে ফ্রান্সোয়া বার্নিয়ে, তার আমি পুরোপুরি ক্যারেক্টার অ্যানালাইসিস নিয়ে আসছি এই চ্যানেলের মধ্যে। তোমাদের জন্য এরকম কোয়ালিটি ভিডিওস আমি নিয়ে আসবো। অবশ্যই আমার প্রিমিয়াম যে ব্যাচটি আছে জয়েন করে নাও। একসঙ্গে পড়াশোনা করলে কিন্তু 40-এ 40 পাওয়া কোনো ব্যাপারই না। সি ইউ সুন গাইস।